ছাত্রদলের সমাবেশে জনস্রোত, ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষ দাঁত উপড়ে ফেলবে। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সমর্থন এবং সহযোগিতা চাই। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার এনসিপির। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি দাবি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই বলছে প্রসিকিউশন। আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সাজা দাবি। ইসির কোথাও সামরিক উর্দি, কোথাও দলীয় পোশাক, অভিযোগ এনসিপির। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা। গত ৬ মাস অভ্যুত্থান ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে গাজীপুর সিটির ৭,৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের। এবং উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিং এ কেলেঙ্কারি, শত কোটি টাকা নিয়ে লাপাত্তা ফ্লাইট এক্সপার্ট। পালিয়েছেন মালিক। ৫ জনকে আসামি করে মামলা, ৩ কর্মকর্তা কারাগারে। ফ্যাসিবাদ ও চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান তার। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে একথা বলেছেন তিনি। আর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব। এদিকে গণরুম গেস্টরুম বিলোপ সহ ৯ দফা প্রতিশ্রুতি তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেছেন, বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা হলে তার কঠোর জবাব দেয়া হবে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়। সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় সমাবেশস্থল। দুপুরের পর মৎস্য ভবন থেকে কাঁটাবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে টিএসসি পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে ছাত্রদলের সভাপতি শিক্ষাঙ্গনে গণরুম গেস্টরুম বিলোপ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষানীতি প্রণয়ন সহ ৯ দফা তুলে ধরেন। তিনি বলেন, ছাত্রলীগ ও গণহত্যায় উস্কানিদাতা শিক্ষকদের বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষ দাঁত উপড়ে ফেলবে। ছাত্রদলের সাবেক নেতারা বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এই ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। শুধু সংস্কারই নয়, এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। তাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার রূপবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই
হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেসিবাদী সরকার ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল, আর হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করেছিল তারা। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। বিভেদ বা প্রতিহিংসা নয়, মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করার আহ্বান জানান তারেক রহমান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ রূপ নেয় জনস্রোতে। আলাদা ব্যানার ফেস্টুন ছাড়া সমাবেশে অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, এই সমাবেশ দেশের রাজনীতিতে নতুন বন্দোবস্তের দৃষ্টান্ত হয়ে থাকবে। বিভাজনের সংস্কৃতি ভুলে রাজনৈতিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান নেতাদের। ব্যানার ফেস্টুন আর প্ল্যাকার্ড ছাড়াই বিশাল সমাবেশ, এ যেন এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এমন চিত্র জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের। মূল মঞ্চের পাশে স্থান পেয়েছে আবু সাইদ মুগ্ধ ও ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের ছবি। রোববার সকাল থেকেই মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরের আগেই জনস্রোত ছাড়িয়ে যায় শাহবাগ মোড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্রোত পৌঁছে যায় কাঁটাবন থেকে মৎস্য ভবন পর্যন্ত। তরুণদের এই সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, ১ বছর আগের অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশের বিজয় উদযাপন করতেই তাদের এ জমায়েত। জুলাইকে ধারণ করি এবং আমরা ৭১কে সমানভাবে ধারণ করি এবং এই অনুযায়ী পথটা চলতে চাই। ২৪-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মী রাজপথে কি পরিমাণে অবস্থান নিয়েছিল তারই অংশ হিসেবে আজকের এই একটি ছোট্ট সমাবেশ। জুলাই আগস্টে যারা অংশীজন ছিলেন তাদের সম্মানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজনে আজকে ছাত্র সমাবেশ। বিভেদ আর বিভাজনের রাজনৈতিক সংস্কৃতি ভুলে রাজনৈতিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান নেতাকর্মীরা। শহীদ মিনার কিন্তু আমরা উদার রাজনৈতিকতার পরিচয় দিয়ে আমরা কিন্তু এনসিপিকে জায়গাটি ছেড়ে দিয়ে আমরা স্থানান্তর করে শাহবাগে এসেছি। সমাবেশ থেকে আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি যে যুগে যুগে যত ফেসিবাদ হয়েছে ছাত্র আন্দোলনের কাছে কোনো ফেসিবাদী টিকে থাকতে পারেনি এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এটা শক্ত হাতে প্রতিহত করব। ছাত্র সমাবেশের কারণে যানজটে ভোগান্তিতে পড়া নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের ১ দফার বর্ষপূর্তিতে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে শেখ হাসিনার পতনের ১ দফার ঘোষক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ব্যবস্থার বিলোপ না হওয়ায় এই ইশতেহার। এদিকে অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ আর ঘোষণাপত্রের আইনি স্বীকৃতির দাবি জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন।
ব্যবধান 365 দিনের। কারফিউ আর বুলেট উপেক্ষা করে 24-এর এমন বৃষ্টি স্নাত দিনেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনের এক দফা দিয়েছিল ছাত্র জনতা, যা ঘোষণা করেন নাহিদ ইসলাম। এক দফার বর্ষপূর্তিতে শহীদ মিনার থেকে গণ অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার। গগনবিদারী মিছিল আর স্লোগানে উপস্থিত হাজারো মানুষ। এনসিপি নেতাকর্মী ছাড়াও অভ্যুত্থানে অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষও সামিল এই মিছিলে। নেতারা বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতি করতে চায় এনসিপি। তরুণদের নেতৃত্বেই বিশ্ব মঞ্চে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। যেখানে বাঙালি আমার, যেখানে মুসলমান আমার, যেখানে বাংলাদেশিরা আমার, সেখানেই সীমান্ত আমার। শহীদের আকাঙ্ক্ষা দিয়ে, শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে। দেশের বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি নেতাকর্মীদের বাধা দিলে তা মোকাবেলা করা হবে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 1 বছরেও কাঙ্ক্ষিত অধিকার পায়নি মানুষ। হত্যায় জড়িতদের বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তিনি। এই মঞ্চে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। 1 বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পায়নি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে অন্তর্বর্তী সরকারকেই সব সংস্কার বাস্তবায়নের দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আজকে 1 বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা, আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। 24-এ আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচার পতনের, 24-এ লক্ষ্য স্থায়ীভাবে স্বৈরতন্ত্র উৎপাদনের কাঠামো মূলোৎপাটন। নতুন বাংলাদেশের ইশতেহার অনুষ্ঠান থেকে এমন শপথ নেওয়ার কথা বলছেন 24-এর বিপ্লবীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শহীদদের ছবি বুকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হন আহত এবং শহীদ পরিবার। নতুন বাংলাদেশে জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান স্বজনরা। কেউ প্রাণ হারানো সন্তানের, কেউ তার স্বামীর, কেউ বাবার, কেউ বা প্রিয় বন্ধু অথবা ভাইয়ের স্মৃতিটুকু নিয়ে এসেছেন জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে। নিজেদের এক বুক আশা, ক্ষোভ আর চাওয়া নিয়ে রোববার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হন তারা। ফ্যাসিবাদ আর স্বৈরাচার মুক্ত একটি রাষ্ট্র তাদের চাওয়া, যেখানে সবাই পাবে তার ন্যায্য অধিকার, পাবে কথা বলার সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা। এমনই এক দেশের স্বপ্ন বাস্তবায়নে 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারান অন্তত 834 জন আর আহত হন প্রায় 14,000। এমন আরও অনেকেই হারিয়েছেন অনেক কিছু। তাই তো যেই তরুণদের ডাকে সাড়া দিয়ে এই আত্মত্যাগ, তাদের কাছে অনেক চাওয়া, অনেক দাবি, শহীদ পরিবারের সদস্যদের থেকে শুরু করে আহতদের। বিগত 17 বছর আমলে গুম, খুন, হত্যা এবং এই স্বৈরাচার হাসিনা নিপীড়ন নির্বিচার যে করে গিয়েছে, সেগুলো যেন বাংলাদেশ নতুন বাংলাদেশ না হয়। সুন্দর একটা বাংলাদেশ হোক, নির্মাণ হোক, সেটাই আমরা চাই। আগামী দেশটাকে সুন্দরভাবে যাতে সবাই মিলেমিশে দেশটাকে পরিচালনা করতে পারে।
তবে বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, সবকিছু চোখের সামনে থাকার পরও কেন এত দেরি হচ্ছে বিচারে, কেন দোষীদের শাস্তি দেয়া সম্ভব হচ্ছে না। ইউনূস স্যারের আমলে যেন বিচারটা কাজ সম্পন্ন করতে পারে। প্রত্যেকটি হত্যাকারীর বিচার এই বাংলার জমিনে করে। এর বাইরেও কেবল ক্ষমতা নয়, বরং শহীদ পরিবার আর আহতদের যোগ্য সম্মান আর যোগ্যতার ভিত্তিতে সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে বলেও মন্তব্য করেন আহত ও নিহতদের স্বজনরা। রাষ্ট্রীয় স্বীকৃতি সহ আন্তর্জাতিক লেভেলে স্বীকৃতি দেওয়ার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, একটা রাতের অন্ধকারে ভোট চুরি মুক্ত একটা বাংলাদেশ চাই। এছাড়াও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং দ্রুত সময়ে সকল বিচার বহির্ভূত হত্যার বিচার চাইলেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। তার অপরাধের অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই। আফজাল হোসেনের রিপোর্ট। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর এটি প্রথম হাজিরা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের। হেলমেট, হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ছাড়া তাকে অনেকটা নির্ভার দেখা যায়। আমরা চাই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বে স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে শেখ হাসিনার এমন বিচার চান অ্যাটর্নি জেনারেল। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়। বিচারের দৃষ্টান্ত আনতে গিয়ে ইংল্যান্ডের শাসক অলিভার ক্রমওয়েলের প্রসঙ্গ তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল। তাকে কবর থেকে তুলে এনে পচা গলা লাশ এনে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেহের একটি অংশ কবরে পাঠানো হয় এবং মস্তিষ্ক খুলির মধ্যে রড ঢুকিয়ে ২০ বছর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। ৩০০ বছর পরে সেই লাশ ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে কেটে সমাধিস্থ করা হয়েছে। আমরা বলেছি এরকম মৃত্যুদণ্ড আমরা চাই না। আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন, কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। পরে তাকে জেরা করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের কোথাও সামরিক উর্দি, কোথাও দলীয় পোশাক, এমন অভিযোগ করে এনসিপি বলছে বর্তমান ইসি মেরুদণ্ডহীন, নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ। দুপুরে নির্বাচন ভবনে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে এসএসির সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। বৈঠক শেষে দলটির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, এখনও সংশোধনের সময় আছে কমিশনের। আত্মপ্রকাশের পর থেকেই এএমএম নাসিরউদ্দিন কমিশনের সমালোচনা করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুধু তাই নয়, ইসির পদত্যাগ চেয়ে সমাবেশও করে দলটি। রোববার রাজনৈতিক দল নিবন্ধনের প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার শেষ দিনে ইসিতে আসে এনসিপি নেতারা। সাক্ষাৎ করেন সিএসির সঙ্গে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিগত 3 নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তারা এখনও বহাল থাকায় উদ্বেগ জানান তিনি।
যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল আমরা তাদেরকে পদত্যাগ চেয়েছিলাম, পর্যন্ত হয়নি। আগে ছিল দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে, এবার হলো নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাসিরউদ্দিন। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুক তারা আছে সেটা আবারই দলীয় পোশাকে আবৃত। মানে ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পরে, দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। এদিকে দল নিবন্ধন আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় ১৪৪টি দলকে চিঠি দিলেও ইসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে এনসিপি সহ মাত্র ৪৩টি দল তাদের শর্ত পূরণের নথি জমা দিল ইসিতে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গত ৬ মাস অভ্যুত্থানের চেতনা ঐক্য বিনষ্টে কাজ করেছে কয়েকটি গণমাধ্যম, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে তথ্য ভবনের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। একই আয়োজনে অংশ নিয়ে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সম্মানজনক বেতন নিশ্চিতের তাগিদ দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত ও শহীদ হয়েছেন সাংবাদিকরাও। রোববার বিকেলে তথ্য ভবনে জুলাই শহীদ সাংবাদিকদের পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা জানাতে অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ৬ মাসে গণ অভ্যুত্থানের চেতনা ও ঐক্য বিনষ্ট করতে কাজ করেছে কয়েকটি গণমাধ্যম। আমরা মন্ত্রণালয় থেকে কাউকে এখনো কল দিই না, এবারে গত ১ বছরে কাউকে কলও দেওয়া হয়নি, বাধ্য করা হয়নি কিছু করার জন্য, এবং করা হবেও না। গত ৬ মাসে অনেকগুলো হাউস, একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যেই প্রচেষ্টা সেটাকে মণ্ডল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। এ সময় জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী এবং সম্মানজনক বেতন নিশ্চিতে তাগিদ দেন শফিকুল আলম। ইউনিয়নদেরকে বলবো সেফটির জায়গায় আরো জোরে সোরে বলেন। অনেক পূর্বাচলের হিসাব কিতাব করেছেন, আমাদের সাংবাদিককে বাঁচান, তাদের সেফটি ভেস্টটা লাগবে, সেফটি ইকুইপমেন্ট লাগবে, এটা খুবই এসেনশিয়াল, এবং তাদের যাতে একটা সম্মানের বেতন তারা পান সেটাও ইনশিওর করেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ভুয়া টেন্ডারে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার। গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এমন দুর্নীতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। এ ঘটনায় জাহাঙ্গীর আলম ও সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কাজ না করেই বিল পরিশোধ, ভুয়া টেন্ডার ভাউচার, সরকারি জমি দখল, অবৈধ নিয়োগ সহ নানাভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের পর দুদক জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে। মামলায় সহযোগী আসামি করা হয়েছে সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে। সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ১২.৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৩ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফের উত্তাল অস্ট্রেলিয়া। বৃষ্টি উপেক্ষা করে সিডনির রাস্তায় হাজারো মানুষ। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান।
উড়োজাহাজের টিকিট বুকিংয়ের অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের আর্থিক কেলেঙ্কারিতে পথে বসার উপক্রম অনেক ট্রাভেল এজেন্সি ও গ্রাহকের। শত কোটি টাকা নিয়ে অফিস বন্ধ করে দিয়ে কোম্পানিটির মালিক পালিয়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এ নিয়ে এক ভুক্তভোগীর মামলায় ফ্লাইট এক্সপার্টের 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। মালিক ও তার বাবাকে গ্রেফতারের চেষ্টাও চলছে। উড়োজাহাজের টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট 2017 সালে ব্যবসা শুরু করে কোম্পানিটি। শনিবার হঠাৎ করে তাদের ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না সেবাগ্রহীতারা। এরপরই জানা যায় গ্রাহকের শত কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্ট বন্ধ করে দিয়ে পালিয়ে গেছেন কোম্পানিটির এমডি সালমান বিন রশিদ। রাজধানীর মতিঝিলে কোম্পানিটির অফিসে ভিড় করতে থাকেন গ্রাহক, টিকিট বিক্রেতা ও এজেন্সি মালিকরা। শনিবার খোলা থাকলেও রোববার তালা ঝুলছে অফিসটিতে। ভুক্তভোগীদের অভিযোগ, ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে এয়ার টিকিট কিনে মাথায় হাত অনেকের। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফ্লাইট এক্সপার্টের অন্যতম ব্যবসায়িক সহযোগী হাজি এয়ার ট্রাভেলস। সকালবেলা আসলাম, এখন শুনতে পারলাম যে অফিসে কেউ নেই। সবার আগে মূল ফোকাস দিতে হবে আমাদের টিকিটগুলো রিফান্ড যে কোনো মূল্যে রোখা। লেনদেন ফ্লাইট এক্সপার্টের সাথে করেছে, আমার সাথে কিন্তু করেনি। পরবর্তী আমরা কি সিদ্ধান্ত নিব সিচুয়েশন বিবেচনা করে তখন আমরা অ্যাকশনে যাব। এ ঘটনায় শনিবার রাতে 17টি প্রতিষ্ঠানের 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ফ্লাইট এক্সপার্টের এমডি ও তার বাবা সহ 5 জনকে আসামি করে মামলা করেন একটি ট্রাভেল এজেন্সির মালিক। এই মামলায় কোম্পানিটির 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ ও তার বাবা এম এ রশিদ বিদেশ পালিয়ে গেছেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে চিনিকলে ডাকাতি। শনিবার রাত 1:30টার দিকে নাটোর চিনিকলে ডাকাতির ঘটনায় নিরাপত্তা ইনচার্জ ও হাবিলদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি তাদের। জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। এদিকে বেনাপোলে একটি দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির 48 ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মিলের ফোরম্যান জানান, শনিবার রাত 1:30টার দিকে নাটোর চিনিকলে একদল ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে মিলের 12 জন নিরাপত্তা কর্মীকে জিম্মি করে ফেলে। তাদের বেঁধে রেখে মিলের নতুন পুরাতন বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে মিলের 3 নং গেট ভেঙে পালিয়ে যায়। এ সময় মিল থেকে সাইরেন বাজানোর পাশাপাশি মসজিদের মাইকে সতর্ক করা হলেও ডাকাতদের ধরতে ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। পরে ভোর 4টার দিকে ডিউটি বদলের সময় অন্যান্য কর্মীরা এ অবস্থা দেখে মিল কর্তৃপক্ষকে খবর দেন। অস্ত্রশস্ত্র সহ এসে আমাকে জঙ্গল থেকে বের হয়েছে, আমাকে ধরে ফেলে, ধরে আমাকে মারধর করে আমাকে বাইন্দে টেনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখি যে আমার সাথীরা সব বয়লারে চোখ বাঁধা, হাত বাঁধা। খবর পেয়ে রোববার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায় ডাকাতদের ধরতে অভিযান চলছে। ডাকাতির ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পাই এবং বিষয়টা আমরা উদ্ঘাটনের জন্য আমাদের পুলিশ, সাদা পোশাকে পুলিশ এবং পোশাকি পুলিশ আমাদের কাজ চলছে। চিনিকল কর্তৃপক্ষের দাবি, ডাকাতির ঘটনায় যন্ত্রাংশ লুট করায় 90 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা ইনচার্জ ও হাবিলদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রাপ্ত আমাদের তথ্য আছে ফ্যাক্টরি থেকে, তাতে প্রায় 90 লক্ষের উপরে সম্পদ তার নিয়ে গেছে। এই কাজের জন্য সিকিউরিটি আমাদের মিলে যে আছে তাদেরকে, যারা ওই সময় ডিউটিরত ছিল তাদের 2 জনকে তাদের কর্মের গাফিলতির জন্য চাকরিতে অব্যাহত করা হয়। এদিকে গত বৃহস্পতিবার রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট এলাকার একটি মোবাইল রিচার্জ দোকানের তালা ভেঙে 2.5 লাখ টাকা ও মোবাইল চুরি করে একদল দুর্বৃত্ত। এই ঘটনার পরই ওই এলাকার সিসিটিভি ফুটেজ ও চুরি যাওয়া মোবাইল ট্র্যাক করে 48 ঘন্টা পর শনিবার দুপুরে শার্শার একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে চোর চক্রের অন্যতম সদস্য সাজুকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পালিয়ে যায় অন্য সহযোগীরা। যুদ্ধবিমান বিধ্বস্তের 12 দিন পর সীমিত পরিসরে খুলেছে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে ক্লাস বা পরীক্ষা এখনও বন্ধই রয়েছে। সকালে দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। পরে কলেজের অধ্যক্ষ জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই।
তিনি আরও বলেছেন, যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক ও ভয় কাটানোর জন্য কাউন্সেলিং করা হচ্ছে। অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাচ্ছেন। আগামী মঙ্গলবার থেকে যথা নিয়মে শুরু হবে ক্লাস পরীক্ষা। গত 21 জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ভবনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এবার দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 82, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 72, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। রাজশাহী বিভাগে বায়ুমান 117, যা সহনীয়, আর্দ্রতা 87। সিলেট বিভাগে বায়ুর মান 68, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92%। খুলনা বিভাগের বায়ুর মান 84, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83। বরিশাল বিভাগের বায়ুর মান 82, এটি সন্তোষজনক, আর্দ্রতা 83। রংপুর বিভাগের বায়ুমান 103, যা সহনীয়, বাতাসে আর্দ্রতা 80। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 88, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেট 68 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 117। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফের উত্তাল অস্ট্রেলিয়া। বৃষ্টি উপেক্ষা করে সিডনির রাস্তায় নামেন হাজার মানুষ। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে মুখরিত হয় পুরো শহর। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন তারা। ফিলিস্তিনিদের সমর্থনে রোববার সকাল থেকেই অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বৃষ্টি উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা হাঁটেন পুরো ব্রিজ জুড়ে। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বিশাল এই সমাবেশ পরিণত হয় অস্ট্রেলিয়ায় গাজা সমর্থনের সবচেয়ে বড় মিছিলে। এটা পৃথিবীর সবচেয়ে বড় অবিচার। শিশুদের হত্যা করা হচ্ছে কেন? শুধু এই কারণে যে তারা নিজেদের সীমানা রক্ষা করতে পারেনি। এজন্যই এখন তারা পুরো বিশ্বকে, বিশেষ করে ফিলিস্তিনিদের শাস্তি দিচ্ছে। এগিয়ে যাও ফিলিস্তিনিরা, আমরা তোমাদের পাশে আছি। এই বিক্ষোভে অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জো। বলেন, গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্বের উচিত এখনই সোচ্চার হওয়া। অনেক অংশগ্রহণকারী বলছেন, যুদ্ধ নয়, গাজার শিশুদের জন্য, পরিবারগুলোর জন্য শান্তি চান তারা। পুলিশের অতিরিক্ত উপস্থিতি সত্ত্বেও শান্তিপূর্ণভাবে শেষ হয় বিক্ষোভ সমাবেশ। স্থানীয় গণমাধ্যম বলছে, ইসরায়েলি হামলার শিকার হওয়া সাধারণ মানুষের প্রতি সহানুভূতি জানাতেই সিডনিবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিক্ষোভকারীরা বলছেন, রাজনীতিকরা চুপ থাকলেও সাধারণ মানুষ তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। খেলার খবর। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে 6 আগস্ট থেকে শুরু হবে টাইগারদের ক্যাম্প। হোম অফ ক্রিকেটে ফিটনেস টেস্টের পর বাকি ক্যাম্প হবে সিলেটে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। উইকেট আর আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সব ম্যাচ সিলেটে আয়োজনের পরিকল্পনা বোর্ডের। গামিনীকে না সরালেও নতুন একজন হাই প্রোফাইল কিউরেটর নিয়োগ দিচ্ছে বিসিবি বলেও জানান ফাহিম। কেটেছে ধোঁয়াশা। 3 ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। দক্ষিণ এশিয়ার দেশ নেপালের সঙ্গে আলোচনা হলেও তুলনামূলক শক্ত প্রতিপক্ষ হওয়ায় ডাচদের বেছে নিয়েছে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে এশিয়া কাপ খেলতে যাবে টিম টাইগার্স। তাই আগে ভাগে দেশের মাটিতে প্রস্তুতি শুরু করতে চায় বিসিবি। ক্যাম্প আয়োজনের রূপরেখা চূড়ান্ত। ক্রিকেট অপারেশনসের 6 আগস্ট থেকে শুরু কন্ডিশনিং ক্যাম্প। ওরা আসলে এটা আমরা আয়োজন করার চেষ্টা করব সিলেটে। ক্যাম্পের একটা পর্যায়ে ঢাকায় থাকবে, তারপর এখান থেকে সিলেটে চলে যাবে। 6 তারিখে সবাই অ্যাসেম্বল করবে এখানে। ফিটনেস টেস্ট দিয়ে ক্যাম্পের প্রথম পর্যায়ে কাজ শুরু হবে, তারপর আস্তে আস্তে
স্কিল এবং অন্যান্য কাজ শুরু হবে। ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে সংযুক্ত আরব আমিরাতে কন্ডিশনিং ক্যাম্প আয়োজন সম্ভব হচ্ছে না। তাই নেদারল্যান্ডস আর ঘরের মাটিতে নিজেদের মাঝে ম্যাচ খেলেই প্রস্তুতি সারতে হবে বাংলাদেশকে। এই সিরিজের স্কোয়াডই এশিয়া কাপে যাচ্ছে অনেকটা নিশ্চিত। সুযোগের অপেক্ষা বাড়ছে নুরুল হাসান সোহানের। এখন তো আমাদের একটা টিম আছে, ব্যাপারটা কি যেমন যে ঠিক আছে টিমের মধ্যে থেকে একজনকে হঠাৎ করে সরিয়ে দিয়ে একজনকে নিয়ে আসলাম, সেটা মনে হয় না আমাদের সিলেক্টররা সেই পথে যাবে বা ম্যানেজমেন্ট সেটা চাইবে। ব্যাপারটা যেটা হবে যে এক্সট্রা অর্ডিনারি পারফর্মার যদি কেউ থাকে তার সুযোগ হতে পারে। মিরপুরের স্লো উইকেটে বিরক্ত টিম ম্যানেজমেন্ট। তাছাড়া এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ হবে আবুধাবিতে, যেখানে সব উইকেট ব্যাটিং সহায়ক। মেগা আসরের বিবেচনায় তাই নেদারল্যান্ডসের বিপক্ষে সব ম্যাচ আয়োজন হবে সিলেটে। এই মুহূর্তে বোধহয় সিলেটের উইকেটটাই সবচাইতে বেস্ট বলতে হবে, কারণ ওখানে হয়তো সবচেয়ে বেশি রান হওয়ার সুযোগ আছে। আমরা ইউএইতে যে ধরনের উইকেট পাবো তার সাথে কিছু হয়তো মিল থাকতে পারে সেখানকার উইকেটে, বা সেই উইকেটে সবচেয়ে কম্পিটিটিভ উইকেট হবে। তো সেদিক থেকে আমাদের ওখানে খেললে সেটা আমাদের এশিয়া কাপের প্রিপারেশন হিসেবে ভালো হিসেবে দেখা যেতে পারে। মিরপুরের কিউরেটর গামিনীকে নিয়ে নানা সমালোচনার মাঝেই চুক্তি বাড়িয়েছে বিসিবি। তবে তার কর্তৃত্ব কমাতে হাই প্রোফাইল কিউরেটর নিয়োগ দিচ্ছে বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্র দলের সমাবেশে জনস্রোত, ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফা ইশতেহার এনসিপির। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি দাবি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই বলছে প্রসিকিউশন। আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সাজা দাবি। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।